নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো বারো নিয়ে ইন্দ্রাণীর সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, দুর্ঘটনাগ্রস্ত আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু। দুর্ঘটনার পর প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছে। কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস যায় সফলভাবে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। গতকালকের যে দুর্ঘটনা ঘটেছিল তারপরে আবারও ট্রেন চলাচল সফলভাবে শুরু হয়েছে। গতকাল রাতেও কিন্তু সেখান থেকে লাইন থেকে বগি সরানোর কাজ চলছিল, তবে বৃষ্টির জেরে বেশ কিছুক্ষণ বেগ পেতে হয় এবং আজ সকাল থেকেই সেখানে লাইন পরিষ্কারের কাজ শুরু হয়েছে এবং এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে ট্রেন চলাচল যে পরিষেবা, সেই পরিষেবা স্বাভাবিক হয়েছে। কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস সফলভাবে যায়। গতকাল যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল এবং তারপরে প্রাণহানির খবর সামনে আসে, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। তবে বৃষ্টি চলাকালীন কিন্তু কিছুটা হলেও ব্যাহত হয় সে উদ্ধার কাজ। গতকাল রাতেও কিন্তু, অর্থাৎ রাত পর্যন্ত সেখানে উদ্ধার কাজ চলেছে। এবার দুর্ঘটনাগ্রস্ত আপ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস সফলভাবে সেখান দিয়ে গিয়েছে এবং স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল, এমনটা কিন্তু বলা যায়। কারণ এই মুহূর্তে সরাসরি নজর রাখবো মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন এবং সঙ্গে শীর্ষ নেতৃত্ব রয়েছেন, অরূপ বিশ্বাস সহ আরো অনেকেই। পুজো দেওয়ার পর প্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসাদ গ্রহণ করছেন। মদনমোহন মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখছেন সেই ছবি, এবং তার সঙ্গে তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন এবং পুজো দেওয়ার পর প্রসাদ নিলেন মুখ্যমন্ত্রী। পুরোহিতের হাত থেকে প্রসাদ গ্রহণ করলেন তিনি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুজোয় সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সামিল হয়েছেন পুজোতে এবং পুষ্পাঞ্জলির জন্য প্রস্তুত। প্রত্যেকে মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি উত্তরবঙ্গে গিয়েছেন এবং যে দুর্ঘটনা ঘটেছিল ট্রেন দুর্ঘটনা, সেখানে যান, ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আজকে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে মদনমোহন মন্দিরে, তিনি পুজোয় সামিল হয়েছেন। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল তিনি উত্তরবঙ্গে যান ঘটনাস্থলে এবং উত্তরবঙ্গের একমাত্র আসন লোকসভা নির্বাচনে যা তৃণমূলের দখলে, এবং সেই জায়গায় উত্তরবঙ্গবাসীকে শুভেচ্ছা জানাতে এবং উত্তরবঙ্গবাসীকে ধন্যবাদ জানাতেই কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম পুজো দিলেন, গতকাল উত্তরবঙ্গে যান। সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে দুর্ঘটনাস্থল, সেই দুর্ঘটনাস্থল যেরকম পরিদর্শনের কথা ছিল মুখ্যমন্ত্রীর, তবে হাসপাতালে তিনি আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, মদনমোহন মন্দিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের রাজ ঐতিহ্যবাহী কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন। তিনি
অঞ্জলি দিচ্ছেন। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একাধিক নেতৃত্বদের নিয়ে আজকে কিন্তু মদনমোহন মন্দিরে এই মুহূর্তে তিনি পুজো দিচ্ছেন। গতকালই কোচবিহারে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সার্কিট হাউসে ছিলেন তিনি রাত্রি যাপনের পর। আজকে কিন্তু তার প্রথম কর্মসূচি এই কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার ছিল। তিনি কিন্তু ঠিক সময় মতোই কোচবিহার মদনমোহন মন্দিরে পৌঁছেছেন এবং পুজো দিচ্ছেন। তিনি কিন্তু কালকেই জানিয়েছেন যে কোচবিহার জেলা শুধুমাত্র উত্তরবঙ্গের মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস একটি আসন পেয়েছে, সেটা কোচবিহার লোকসভা কেন্দ্র। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এবং মদনমোহন মন্দিরে পুজো দিতেই কিন্তু তিনি আজকে এই কোচবিহার সফর এবং আজকেই কিন্তু তিনি বেরিয়ে যাবেন এমনটাই জানা গেছে। শিলিগুড়ি থেকে কিন্তু তিনি সড়ক পথে 2.5 ঘন্টা জার্নি করে কিন্তু কোচবিহারে পৌঁছেছিলেন গতকাল রাতে। আজকে কিন্তু তার সফর এমনটাই জানা যাচ্ছে যে আজকে কিন্তু তিনি ফিরে যাবেন। অনুপম, সেক্ষেত্রে এর পরে কোনো কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী? দেখো, মুখ্যমন্ত্রী গতকাল রাতেই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে মদনমোহন মন্দিরে পুজো দেবেন, পাশাপাশি ছোট দুটো তার কর্মসূচি রয়েছে। কিন্তু কি কর্মসূচি রয়েছে এখন পর্যন্ত কিন্তু কিছু জানা যায়নি। তবে সার্কিট হাউস থেকে বেরিয়ে তিনি কিন্তু সোজা কোচবিহারের মদনমোহন মন্দিরে পৌঁছেছেন। এই মুহূর্তে কিন্তু পুজো দিচ্ছেন মদনমোহন মন্দিরে, অঞ্জলি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রার্থী রয়েছেন লোকসভার প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সকলে একসঙ্গে কিন্তু জেলা নেতৃত্বদের নিয়ে কিন্তু পুজো দিচ্ছেন এই মুহূর্তে। অনুপম, সেক্ষেত্রে অনন্ত মহারাজের বাড়িতে কি যেতে পারেন মুখ্যমন্ত্রী? দেখো, এমন কিন্তু একটা খবর শোনা যাচ্ছিল, তবে এখনো কিন্তু সেটা নিয়ে কোনো রকম কনফার্ম কিছু পাওয়া যায়নি। তবে যেটা আমরা শুনতে পাচ্ছি যে আজকে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পরে কিন্তু তিনি সোজা বেরিয়ে যাবেন। তা বেরিয়ে যাওয়ার সময় কিন্তু তার বাড়িটা পড়বে, তো সেখানে যাওয়ার কথা রয়েছে। তবে এখনো কিন্তু সেইভাবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ধন্যবাদ অনুপম। কথা বললাম প্রতিনিধি অনুপম সাহার সঙ্গে। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মদনমোহন মন্দিরে তিনি পৌঁছেছেন এবং পুজো দিলেন। সেখানে সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস সহ উত্তরবঙ্গের নেতৃত্ব এবং তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আমরা যদি কোচবিহারের দিকে নজর রাখি, সেক্ষেত্রে লোকসভা নির্বাচন একমাত্র উত্তরবঙ্গে আসন কোচবিহার, যেখানে জয় হয়েছে তৃণমূলের। এবং এরপরে কিন্তু অর্থাৎ লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর এবার প্রথম কোচবিহারে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে মদনমোহন মন্দিরে পুজো দিলেন। এবং আমরা যদি গতকাল দেখি, গতকাল মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন ট্রেন দুর্ঘটনার পর হাসপাতালে, আহতদের সঙ্গে কথা বলেন, তাদের আশ্বস্ত করেন পাশে থাকার, তাদের পরিবারের পাশে সরকার রয়েছে বলে এমনটা কিন্তু আশ্বস্ত করেছেন। এবার আজ তার যে কর্মসূচি, অর্থাৎ তিনি পুজো দিয়েছেন, এরপর আজই কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা যেমন রয়েছেন। গতকালই উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে উত্তরবঙ্গে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তিনি আহতদের সঙ্গে দেখা করেন এবং তারপর রাতেই তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। আজ সকালেই তিনি মদনমোহন মন্দিরে পুজো দিতে আসেন। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, পাশাপাশি অনন্ত মহারাজের বাড়িতেও কিন্তু যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ নেতৃত্বকে সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। কোচবিহারের যিনি তৃণমূল প্রার্থী ছিলেন তিনি সঙ্গে রয়েছেন, পাশাপাশি উদয়ন গুহ তাকেও দেখা যাচ্ছে এবং অরূপ বিশ্বাস তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। মদনমোহন মন্দিরে এই মুহূর্তে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজের বাড়িতে যেতে পারেন সেই খবর সামনে এসেছে, যদিও তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে আমরা জানি যে অনন্ত মহারাজ বিজেপির কাছেও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে রাজ্যসভা সাংসদও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে এবার অনন্ত মহারাজের বাড়ি মুখ্যমন্ত্রী যান কিনা সেটাও যদিও দেখার। তবে মদনমোহন মন্দির যে ঐতিহ্যবাহী মন্দির, দীর্ঘদিনের যে ইতিহাস এই মন্দিরের সঙ্গে জড়িত রয়েছে, সেই মন্দিরে এবার পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি কোচবিহারের দিকে নজর রেখেছি আমরা, কারণ কোচবিহারে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন এবং সেখানে কোচবিহারের ঐতিহ্যবাহী যে মন্দির মদনমোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুজো দিলেন এবং প্রসাদ নিলেন তিনি এবং তার সঙ্গে রয়েছেন শীর্ষ নেতৃত্ব তৃণমূলের তরফে। এরপর আজ অনন্ত মহারাজের বাড়িতেও যেতে পারেন মুখ্যমন্ত্রী এবং আজই কলকাতা ফেরার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।
কোচবিহারের তৃণমূল প্রার্থী যিনি জয় পেয়েছেন তাকে সঙ্গে নিয়ে কিন্তু এই মদনমোহন মন্দিরে উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে উত্তরবঙ্গ এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ নেতৃত্বে তারা রয়েছেন। এই দিকটা এই সামনে দিকটা সেরে দিচ্ছি। মন্দির পরিদর্শন করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়াকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগদীশ বসুনিয়া তিনি এবার জিতেছেন লোকসভা নির্বাচনে কোচবিহারে। সেই মন্দিরে যাচ্ছেন এবং সেখানে প্রণাম সারছেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে রয়েছেন কোচবিহারের জয়ী তৃণমূল প্রার্থী। কারণ উত্তরবঙ্গের লোকসভা নির্বাচনে সবুজ ঝড় না হলেও উত্তরবঙ্গের একটি আসন কোচবিহার দখল রয়েছে তৃণমূলের। আর সেই জায়গা থেকেই কোচবিহারবাসীকে শুভেচ্ছা জানাতে, ধন্যবাদ জানাতে কোচবিহারে গতকাল রাতেই পৌঁছন মুখ্যমন্ত্রী। আজ সকালে তিনি যে কর্মসূচি তার এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তিনি বেরিয়েছেন এবং অন্যান্য যে আশেপাশের যে বিগ্রহ রয়েছে, মন্দির রয়েছে, সেই মন্দির তিনি পরিদর্শন করছেন। কোচবিহারের ঐতিহ্যবাহী যে মন্দির মদনমোহন মন্দির, সেখানে তিনি পুজো দিলেন, প্রসাদ নিলেন এবং তার সঙ্গে ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং কোচবিহারের জয়ী তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া, তিনিও কিন্তু ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাকেও যেরকম তিনি শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি কোচবিহারবাসীকে তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। গতকাল উত্তরবঙ্গে যান, সেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় যারা আহত তাদের সঙ্গে কথা বলেন, পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। রাজ্য সরকারের তরফে সমস্ত রকমভাবে পাশে থাকার আশ্বাস দেওয়া হয় পরিবারকে। অন্যদিকে গতকাল রাতেই তিনি কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন। আজ কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে, তবে অনন্ত মহারাজের বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী, এই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে এই মুহূর্তে মদনমোহন মন্দিরেই রয়েছেন মুখ্যমন্ত্রী। মদনমোহন মন্দিরের যে মূল বিগ্রহ, সেখানে যেরকম তিনি পুজো দিলেন মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে, পাশাপাশি অন্যান্য যে মন্দির রয়েছে সেখানে সেই মন্দির তিনি পরিদর্শন করছেন। দেখাচ্ছে আপনাদের সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জগদীশ চন্দ্র বসুনিয়া যিনি কোচবিহারের তৃণমূল প্রার্থী জিতেছেন, নিশীথ প্রামাণিকের কাছে জয় পেয়েছেন তিনি এবং নিশীথ প্রামাণিকে হারিয়ে এখানে জয় পেয়েছেন কোচবিহারে। তাকে সঙ্গে নিয়ে এবং উত্তরবঙ্গের যারা তৃণমূল নেতৃত্ব তাদেরকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী যে মদনমোহন মন্দির, যে মন্দিরের সঙ্গে দীর্ঘ ইতিহাস জড়িয়ে রয়েছে, সেখানে উপস্থিত হয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মন্দির পরিদর্শন করছেন এবং কোচবিহারে যে জয় তা তৃণমূলের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। কারণ উত্তরবঙ্গে যেখানে বলা হয় যে কোচবিহার নিশীথ প্রামাণিক তিনি সেখানে বারবার জয় পেয়ে এসেছেন, তবে এবার কিন্তু বিজেপি পরাস্ত হয়েছে তৃণমূলের কাছে। কোচবিহারে একমাত্র, অর্থাৎ উত্তরবঙ্গে একমাত্র আসন কোচবিহার যেখানে রাজ্যের শাসক দল জয় পেয়েছে। এর আগেও কোচবিহারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রার্থীকেও তিনি অভিনন্দন জানিয়েছিলেন। তবে এবার প্রত্যেকের সঙ্গে নিয়ে কিন্তু মদনমোহন মন্দিরে পৌঁছে গিয়েছেন তিনি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, মুখ্যমন্ত্রী কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে।
সময় একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, দুর্ঘটনাগ্রস্ত আপলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনার পর প্রথম ট্রেন চলাচল শুরু। কামাখ্যা গান্ধীরাম এক্সপ্রেস সফলভাবে যায়। গতকাল যে দুর্ঘটনা ঘটে এবং রাত থেকে কিন্তু যথেষ্টই বেগ পেতে হয় লাইন থেকে বগি সরানোর কাজে, কারণ আবহাওয়া কিন্তু অনুকূল ছিল না। সেক্ষেত্রে বৃষ্টি চলছিল, তার জন্য উদ্ধার কাজ কিছুটা হলেও ব্যাহত হয়েছিল। গতকাল রাত পর্যন্ত যে বগি ছিল সেই বগিগুলিকে সরানো হয়েছে, এরপরে সফলভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। তাই বলাই যায় যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, কারণ দুর্ঘটনা ঘটার পরে কিন্তু ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল, বহু ট্রেন দেরিতে চলছিল, বহু ট্রেন বাতিল করা হয়েছিল। তবে এবার কিন্তু সফলভাবে উদ্ধার কাজ হয়ে যাওয়ার পর শুরু হয়েছে ট্রেন চলাচল। কামাখ্যা গান্ধীরাম এক্সপ্রেস সফলভাবে গিয়েছে। আজ সকালে প্রথম শুরু হলো ট্রেন চলাচল। কামাখ্যা গান্ধীরাম এক্সপ্রেস যায় সফলভাবে, অর্থাৎ যে লাইনে দুর্ঘটনাটি ঘটে সেই লাইনটি শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের প্রধান লাইন যোগাযোগের, এবং সেক্ষেত্রে গতকাল থেকে বহু ট্রেন যেরকম বাতিল করা হয়েছিল, অন্যান্য দিকে বহু ট্রেন ভিন্ন রুটে চালানো হচ্ছিল। সেই জায়গায় আজ ওই লাইন পরিষ্কারের কাজ যেরকম সকাল থেকে আমরা দেখেইছি আপনাদের, যে বেগ পেতে হয়েছিল যারা লাইন সরানোর কাজ, লাইনে বগি সরানোর কাজ করছিলেন, এবং সেই জায়গায় আবহাওয়া কিছুটা বেলা বাড়লে অনুকূল হওয়ায় এই মুহূর্তে কিন্তু লাইন পরিষ্কার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এবং কামাখ্যা গান্ধীরাম এক্সপ্রেস সফলভাবে সেই লাইন দিয়েই যায়। গতকাল যখন এই দুর্ঘটনা ঘটে রীতিমতো আলোড়ন ছড়িয়ে যায় গোটা এলাকা জুড়ে, এবং যুদ্ধকালীন তৎপরতায় সেই উদ্ধার কাজও শুরু হয়। অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। প্রাণহানির ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার জেরে। তবে যার জেরে বহু ট্রেন বাতিল হয়ে গিয়েছিল, বহু ট্রেন দেরিতে চলছিল, কিছুটা হলেও যাত্রী হয়রানি বেড়েছিল। তবে এবার উদ্ধার কাজ সেখানে পুরোপুরি শেষ হয়েছে বলা যেতে পারে, এবং শুরু হয়েছে ট্রেন চলাচল। যে বগি সরানোর কাজ চলছিল তা অনেকটাই, সেই প্রক্রিয়া অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আজ সকাল থেকে শুরু ট্রেন চলাচল। আবার আরেক রেল দুর্ঘটনা। এবার গুচ্ছের উত্তর জানা প্রশ্নের সমাধান মিলবে না। কমিটির তদন্ত রিপোর্ট আসবে আর ফাইলের তলায় চাপা পড়ে যাবে দুর্ঘটনার কারণ। যাত্রী সুরক্ষার দোহাই তুলে প্রচুর বাগবিতণ্ডার ভিড়ে একসময় শোরগোল বন্ধ হবে। দুর্ঘটনার পরিসংখ্যানের তালিকা লম্বা হবে, কিন্তু হারিয়ে ফেলা মানুষদের ফিরে পাবেন না পরিজনেরা। প্রাণহাতে রেলযাত্রা, রেল কামরায় মৃত্যুর হাতছানি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনার দুর্যোগ। শিলচর থেকে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা। সিগন্যাল না পাওয়ায় শিলিগুড়ির কাছে নিচবাড়ি এবং রাঙাপানির মাঝখানে দাঁড়িয়েছিল ট্রেনটি। হঠাৎই একই লাইনে একটি মালগাড়ি ঢুকে পড়ে। গতিতে থাকা মালগাড়ির সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। বিকট শব্দ করে এক্সপ্রেসের বেশ কিছু কামরা উঠে যায় মালগাড়ির উপরে। লাইনচ্যুত হয় মালগাড়িটিও। কেন বারবার রেল দুর্ঘটনা? কিভাবে ঘটল দুর্ঘটনা? কিভাবে একই লাইনে দুটি ট্রেন? রেলের তরফে দাবি, প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে মালগাড়ির চালক রেড সিগন্যাল দেখেননি। সিগন্যাল পেরিয়ে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি। এই ট্রেনটি আমাদের কন্টেনার ট্রেন ছিল, সেটা ওভারশুট করেছে। ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘা 3147-এর ইয়ারে পার্সেল ভ্যান যেটা খালি ছিল তাতে হিট করেছে, এবং সেই পার্সেল ভ্যানে কিছুই ছিল না। আমাদের একটি টিম, আরপিএফের টিম হাওড়া থেকে রওনা দিচ্ছে খুব শীঘ্রই, এবং আরও কিছু অফিসাররা ওতে যাচ্ছেন ওখানে। আর আমরা বিভিন্ন স্টেশনে, যেমন শিয়ালদায় খুলেছি তেমনি মালদাতেও খুলেছি, বিভিন্ন জায়গায় আমরা হেল্পলাইন বুথ খুলেছি, যাতে যখনই আমরা যাই আপডেট পাবো আপনাদের জানাতে পারবো, এবং যাত্রী যারা ওখানে
স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন তাদের আত্মীয় স্বজনদের জানাতে পারবো। प्रारंभिक इंफॉर्मेशन के हिसाब से ऐसा लग रहा है कि गुड्स ट्रेन के ड्राइवर ने सिग्नल को डिसरिगार्ड किया है और रियर एंड से कंचनजंगा को हिट किया है। ধাক্কার অভিঘাতে এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যান, গার্ডের কামরা এবং আরেকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। জরুরি ভিত্তিতে শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনার কারণ খুঁজতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, পরিকাঠামো ও প্রযুক্তির উন্নয়নের কথা বলেও কেন দুর্ঘটনা? সহজে অল্প খরচে যাতায়াতের মাধ্যম হিসেবে রেলকেই বেছে নেন আমজনতা। এর মধ্যে রেল দুর্ঘটনার আতঙ্ক মানুষের সেই নিশ্চিন্ত যাত্রাকে আতঙ্কে পরিণত করছে। দুর্ঘটনা মোকাবিলায় কবে আর জিরো টলারেন্সের ব্যবস্থা নেবে রেল? প্রশ্ন দেশের অসংখ্য রেল যাত্রীর। কলকাতা টিভি। করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার বছর ঘুরতে না ঘুরতে আবারও লাইনচ্যুত ট্রেন, আবারও মৃতদেহের সারি, চোখের জল হাহাকারের মধ্যে রাজনৈতিক দোষারোপের পালা। রেলমন্ত্রীর ইস্তফার দাবি দেশের বিরোধী শিবিরের, পাল্টা বিরোধীদের শকুনের দল বলে কটাক্ষ গেরুয়া শিবিরের। সোমবারের ছুটির সকাল, ঘড়ির কাঁটা তখনও 9টার ঘরে পৌঁছায়নি। শিলিগুড়ির কাছে রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত ট্রেনের পিছনের দুটি কামরা। দুর্ঘটনার তীব্রতা এতটাই যে একটি কামরা লাইন থেকে উপরে উঠে যায়। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বেশ কয়েকটি কামরা। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী, হতাহত হন অনেকেই। বারবার এই প্রাণহানির দায় কার? রেল কি দায় এড়াতে পারে? প্রযুক্তির সাহায্যে যাত্রী সুরক্ষার প্রতিশ্রুতির পর কেন তা শুধু খাতায় কলমেই থেকে যায়? এই সমস্ত প্রশ্নকে সামনে রেখেই শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। तो उसकी रील बनाएंगे और उसमें वाहवाही बटोरेंगे। अरे साहब, हम उस पार्टी से हैं जहां के मंत्री इस्तीफा दे देते थे जब रेल दुर्घटना होती थी। हमने वैसे उदाहरण दिए हैं इस देश को। आप वहां जाकर भी तालियां बटोर रहे हो, चैनल्स को फ्लैश हो रहा है, साहब मंत्री जा रहे हैं वहां और चैनल्स तारीफ कर रहे हैं कि अरे मंत्री वहां जा रहे हैं। ये तो मतलब आपका एक ड्यूटी है, छोटी सी बात है। রাহুল গান্ধী নিজের এক স্যান্ডেলে নিশানা করেন মোদী সরকারকে। রাহুল লেখেন, মোদী সরকারের গাফিলতিতেই গত 10 বছরের রেল দুর্ঘটনা বেড়েছে। যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একসময় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন করেছিলাম এবং এর জন্য আমি কোঙ্কণ রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম। মুম্বাইতে, গোয়াতে, আমি নিজে মাডগাঁওতে গেছিলাম। সেটা দেখার পরে এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল, যদি ড্রাইভারও ঘুমিয়ে পড়ে অ্যালার্ম দেবে, দুটো ট্রেন কাছাকাছি চলে আসলে আটকে দেবে, এরকম নানা রকম সিগন্যালিং সমস্ত। সুতরাং ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস, ভাতটাকে এখন কেউ ভাত বলবে, কেউ রাইস বলবে, কেউ চাল বলবে, কেউ আবার আরও কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে, সেটা তার নিজের ব্যাপার। আগে মানুষের রক্ষা কবচ হল, তারপরে এই সমস্ত নানা রকম কথা বলবেন। আরো খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে না বিরতির পর যে খবরের দিকে নজর রাখবো, মুম্বাইয়ের শরদ পাওয়ারের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে তারা যাচ্ছেন শরদ পাওয়ারের বাড়িতে। সেখানে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধি দল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শরদ পাওয়ারের বাড়িতে যাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দল, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং সাগরিকা ঘোষ, সাকেত গোখলে সহ অন্যান্যরা রয়েছেন তৃণমূলের প্রতিনিধি দলে। শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন, এমনটাই এখনো পর্যন্ত খবর রয়েছে। প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকছেন, পাশাপাশি সাগরিকা ঘোষ ও সাকেত গোখলে থাকছেন। তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছেন শরদ পাওয়ারের বাড়িতে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কেন যাচ্ছেন শরদ পাওয়ারের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল? দেখো, যে এক্সিট পোল দেখানো হয়েছিল সেখানে শেয়ার মার্কেটে একটা বড়সড় উত্থান এবং পতন দুটোই দেখা গেছিল এবং বিশেষ কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠী তাদের কিন্তু শেয়ারের দাম তখন কমেনি। সেই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সেবির কাছে দেখা করার জন্য আবেদন করেন এবং তারা সাড়া দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু মুম্বাইয়ের শরদ পাওয়ারের বাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সাগরিকা ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়
এবং সাকেত গোখলে তারা বৈঠক করছেন। তারপরে তারা সেবির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে যে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে শেয়ার মার্কেটের এইরকম ভাবে ব্যবহার করা হয়েছে এবং যে এক্সিট পোল করা হয়েছিল তার মধ্যেও কিন্তু রাজনৈতিক মস্তিষ্ক রয়েছে, সেই সব অভিযোগগুলোই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হবে এবং সেই জন্যই কিন্তু শরদ পাওয়ারের সঙ্গে তুমি সঙ্গে থাকো। সেবির সঙ্গে সাক্ষাতের আগে শরদ পাওয়ারের বাড়িতে বৈঠক তৃণমূলের প্রতিনিধি দলের। Whether any relationships are there with the political persons or not, who are they, or what is the output, on what basis, what is the scientific basis? You see, 7th phase election was continuing up to 6 o'clock officially, the announcement. Those who are in queue, especially in rural area, it continued up to 7:30, 8 o'clock. How the exit poll starts from 6:30, how you have done it all over India? Something wrong is there, some manipulations are there. In West Bengal we have seen also 2021 exit poll, the figures have not come. That are not tallied. The exit poll is directing the people at large, and it is having a tremendous effect, bad effect in share market. Today we have come to SEBI. Other issues will be taken later on in the election commission itself. When the exit polls expression pictures which are there showing, which is having a tremendous financial bad effect, and people, 30 lakhs people have suffered at the cost of 2 or 3 or 5 or 8 or 10 big persons, mostly those who are politicians or related to political families. How Chandrababu Naidu's wife can earn this money was only for that reason, whether the Chandrababu Naidu has become an partner of the NDA. That is the question also. Why Chandrababu Naidu has become silent now, who was so much vociferous before 4th? Because his wife has got 521 crores by reason of share market. Earlier he was talking so much things, Chandrababu Naidu, I need these 4 cabinet, 5 cabinet speakers, etc., etc. Why Chandrababu Naidu is silent today? Must be there something wrong because of money. Therefore, these politicians, those who are earning monies, 100 and 100 crores, SEBI has to make an independent investigation. And we have said so, that you see, even in the Adani's case, what has happened? Supreme Court has directed the Adani's regarding the share scam which was there to investigate into the matter. Supreme Court has said that only the SEBI is the specified agency to investigate. Earlier one letter was given by the chairperson to Awas, that is a regulatory body, it is nothing to do. It is not correct, not only regulatory body, it is having a আজকে পরের খবরে স্পিকার পদ নিয়ে জটিলতা অব্যাহত। ডেপুটি স্পিকার পদের দাবি বিরোধীদের, না মানলে স্পিকার নির্বাচনের সম্ভাবনা। সূত্রের খবর, স্পিকার পদ চায় এনডিএ শরিকরাই এবং আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে এবারের যে ফলাফল সে জায়গায় শরিকদের উপর নির্ভর করেই বিজেপি কিন্তু সরকার গড়েছে এবং এনডিএ শরিকরাই তারা স্পিকার পদ চায় এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকার পদ নিয়ে জটিলতা অব্যাহত। একদিকে যেরকম বিজেপি তারা স্পিকার পদ চাইছে, অন্যদিকে এনডিএ শরিক তারাও কিন্তু স্পিকার পদ চাইছে। তাই স্পিকার পদ নিয়ে জটিলতা এখনো পর্যন্ত কাটেনি। আমি কথা বলবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, তার যে স্পিকার পদ সেটা নিয়ে জটিলতা বহুদিন ধরে চলছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। তাহলে এবার কি হতে চলেছে? জট কি কোনোভাবে কাটবে? না, দেখো, টিটিভি কিন্তু প্রথম থেকে দাবি করে আছে যে লোকসভা স্পিকার পদ তাই দিতে হবে এবং এই মুহূর্তে সব থেকে যে বড় খবর যেটা, সেটা হচ্ছে যে
যে ইন্ডিয়া জোট অর্থাৎ বিরোধী তারা কিন্তু চাইছে ডেপুটি স্পিকার পদ, কারণ আমরা জানি যে সপ্তদশ লোকসভাতে কিন্তু ডেপুটি স্পিকার পদটা খালি ছিল এবং তা নিয়ে কিন্তু মোদী সরকার যথেষ্ট চাপ সৃষ্টি করে তখন বিরোধীরা। এবং এই যে অষ্টাদশ লোকসভা সেখানে কিন্তু বিরোধীরা চাইছে ভীষণভাবে যে ডেপুটি স্পিকার পদ তাদের দিতে হবে। এবার যদি সেটা না হয় তাহলে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেটা কিন্তু স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর কিন্তু সংসদীয় যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু এই ছবি দেখেনি। অর্থাৎ 26শে জুন কিন্তু লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে পারে এবং এটা কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর এই প্রথম দৃষ্টান্ত হতে পারে। আমরা কিন্তু আগে দেখেছি যে 1925 সালের 24শে আগস্ট এই প্রথম লোকসভা স্পিকার পদে নির্বাচন হয়েছিল, সেখানে বিট্টল ভাই প্যাটেল তিনি রাঙ্গাচারিয়ারকে হারিয়ে দিয়েছিলেন 2 ভোটে। সেখানে বিট্টল ভাই প্যাটেল পেয়েছিলেন 58 ভোট এবং রাঙ্গাচারিয়ার পেয়েছিলেন 56 ভোট। কিন্তু সেই ঘটনা তারপরে 1925 সালের পর কিন্তু আর ঘটেনি। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে যেটা অনেকটাই কিন্তু এই সম্ভাবনা জোরালো হচ্ছে, কারণ বিজেপি কিন্তু এই প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মোদী সরকার যে সরকার গঠন করেছে এনডিএ সমর্থনে, বিভিন্ন শরিক দলের সমর্থনে, সেখানে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা যেহেতু পায়নি, তার ফলে যে বিরোধী অর্থাৎ ইন্ডিয়া জোট তারা কিন্তু শক্তিশালী জোট, শক্তিশালী বিরোধী, তারা কিন্তু ইতিমধ্যেই বার্তা দিয়েছে যে কোনো ইস্যুতে তারা কিন্তু সরকারকে চেপে ধরবে। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র বিরোধী জোট নয়, এনডিএর মধ্যে যে সমস্ত শরিক দল অর্থাৎ টিডিপি বা জেডিইউ তারা কিন্তু বারবার চাপ সৃষ্টি করেছে, কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যাতে কিন্তু তাদের সন্তুষ্ট করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তার কারণ মাত্র 2টো গুরুত্বহীন পদ মন্ত্রক তাদের দেওয়া হয়েছে টিডিপি জেডিইউকে, কিন্তু টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দল কিন্তু এই মুহূর্তে অনড় লোকসভা স্পিকার পদ তাদের দিতে হবে। এবং ইন্ডিয়া জোট কিন্তু এই ফায়দাটা তুলতে চাইছে, তার কারণ ইন্ডিয়া জোট কিন্তু ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র এই যদি টিডিপি যদি তাদের লোকসভা স্পিকার পদে কোনো ক্যান্ডিডেট দাঁড় করায় এবং সেটা যদি বিজেপি কোনোভাবেই সমর্থন না করে, তাহলে কিন্তু ইন্ডিয়া জোট এই মুহূর্তে প্রস্তুত টিডিপির যে ক্যান্ডিডেট লোকসভা স্পিকার পদে তাদের কিন্তু সমর্থন দিতে পারে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই 26শে জুন 24শে জুন অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে এবং কে সুরেশ যিনি কংগ্রেসের সাংসদ, বর্ষিয়ান সাংসদ এবং এই সংসদে এই মুহূর্তে সবথেকে বয়স্ক সাংসদ এবং তিনি প্রথম স্পিকার হতে পারেন, তিনি যে সমস্ত বিজয়ী প্রার্থী তাদের তিনি শপথ গ্রহণ করাবেন এবং তারপরে কিন্তু 26শে জুন এই লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু এটা অনেকটাই স্পষ্ট যে ইন্ডিয়া জোট যে চাপ সৃষ্টি করছে এবং টিডিপির যে দাবি, ইতিমধ্যে টিডিপির যে দাবি লোকসভা স্পিকার পদে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 26শে জুন একটি বিরল ঘটনা, অর্থাৎ স্বাধীনতা মানে দেশ স্বাধীন হওয়ার পর সেই ইতিহাসে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি। লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে চলেছে, সেই সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো হচ্ছে এবং 26শে জুন কিন্তু সেই ছবি কিন্তু ভারতের ইতিহাসে এই মুহূর্তে দেখা যেতে পারে যে স্বাধীনতার পর লোকসভা স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। 27শে জুন জয়েন্ট যে অধিবেশন অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, সেখানে ভাষণ দেবেন রাষ্ট্রপতি এবং সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে অষ্টাদশ লোকসভা শুরুর আগে প্রথম অধিবেশন শুরুর আগে কিন্তু যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কিন্তু যথেষ্ট চাপে, যথেষ্ট অস্বস্তিতে মোদী সরকার। একেবারে ধন্যবাদ দিব্যেন্দুদা, কথা বললাম আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। নিট ইউজি মামলায় এনটিএকে ভৎসনা আদালতের। জাল কোনো ব্যক্তি চিকিৎসক হলে কি হবে ভাবুন, সেই ব্যক্তি সমাজের পক্ষে ক্ষতিকর হবে, এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ নিট ইউজি মামলায় এনটিএকে ভৎসনা আদালতের এবং আদালতের তরফে যেমনটা বলা হয়েছে যে জাল কোনো ব্যক্তি চিকিৎসক হলে কি হবে ভাবুন, সেই ব্যক্তি সমাজের পক্ষে কতটা ক্ষতিকর হবে। নিট ইউজি মামলা সুপ্রিম কোর্টে চলছে এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কিন্তু এনটিএকে ভৎসনা করেছে এবং বলেছেন যে জাল কোনো ব্যক্তি যদি চিকিৎসক হয় তাহলে ভাবুন কি হবে, সেই ব্যক্তি সমাজের পক্ষে কতটা ক্ষতিকর হবে। এই প্রসঙ্গ কিন্তু শীর্ষ আদালত তুলেছে এবং যে পরীক্ষা ঘিরে যে বিতর্ক, নিটের পরীক্ষা ঘিরে যে বিতর্ক, সেই বিতর্ক এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। কোথাও প্রশ্নপত্র ফাঁসের খবর এসেছে, কোথাও নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, এরপরে তোলপাড় হয়েছে গোটা দেশ এবং বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গাতে, শহর কলকাতাতেও সে বিক্ষোভ চলেছে। এবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি এবং সুপ্রিম কোর্ট এনটিএকে ভৎসনা করল। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। ভোট পরবর্তী সন্ত্রাসের রিপোর্ট দিল রাজ্য। ডিভিশন বেঞ্চে 6 জুনের নির্দেশের প্রেক্ষিতে রিপোর্ট। রাজ্যের ডিজিকে মেল করে অভিযোগ জানাতে পারবেন আক্রান্তরা। 6 থেকে 12 জুন পর্যন্ত 560টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগের মধ্যে থেকে 107টি এফআইআর দায়ের, 138 অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কাজ সম্পূর্ণ হলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। ডিভিশন বেঞ্চের 6 জুনের নির্দেশের ভিত্তিতে রিপোর্ট জমা দেওয়া হলো রাজ্যের পক্ষ থেকে। ভোট পরবর্তী হিংসার ছবি উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এবার কলকাতা হাইকোর্টে যে মামলা, ডিজিকে মেল করে অভিযোগ জানাতে হবে, অভিযোগ খতিয়ে দেখে এফআইআর দায়ের করার নির্দেশ। আদালতের কাজ সম্পূর্ণ হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। 6 জুন থেকে 12 জুন পর্যন্ত 560টি অভিযোগ জমা পড়েছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি জানা যাচ্ছে আদালত সূত্রে? কলকাতা হাইকোর্টে যে রাজ্য সরকারের পক্ষ থেকে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি রিপোর্ট জমা পড়েছে, সেই রিপোর্টে উল্লেখ রয়েছে যে রাজ্য সরকারের কাছে মোট কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ডিজির যে ইমেল, সেই ইমেলে 560টি অভিযোগ টোটাল জমা পড়েছিল। সেই জমা পড়া অভিযোগের মধ্যে 160টির মধ্যে এফআইআর দায়ের করা হয়েছে। 99টি অভিযোগের ক্ষেত্রে ধর্তব্যযোগ্য অপরাধ করা যায়নি বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এছাড়াও 114টি ক্ষেত্রে এখনো পর্যন্ত তদন্ত চলছে, কিন্তু এই মুহূর্তে কোনো অপরাধযোগ্য বিষয় কিন্তু উঠে আছে। সেই তদন্তে 114টি 18টি অভিযোগ ভোট পরবর্তী সন্ত্রাস সম্পর্কযুক্ত নয় বলে উল্লেখ করে রয়েছে এই রিপোর্টে। 88টি অভিযোগ এই ঘটনার ক্ষেত্রে দ্বিতীয়বার দায়ের করা হয়েছে, অর্থাৎ প্রথমবার একবার এফআইআর অভিযোগ দায়ের করা হয় এবং কাজ না হয় দ্বিতীয়বার অভিযোগ দায়ের করা হয়েছে। 3টি অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর কোনো নাম ঠিকানার কোনো উল্লেখ নেই। 138টি অভিযোগ ক্ষেত্রে দেখা হচ্ছে এবং খতিয়ে দেখার কাজ সম্পূর্ণ হলেই কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। মূলত এই রিপোর্টটা জমা পড়েছে বিচারপতি অবকাশকালীন বেঞ্চে বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ 6 জুনের একটি নির্দেশ দেওয়া হয়েছিল। এই একটি মামলা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। সেই মামলায় উল্লেখ ছিল যে ভোট পরবর্তী অংশে বিজেপির সমর্থকেরা তারা আক্রান্ত হচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। 6 জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারকে রাজ্যের ডিজিকে ইমেল করে অভিযোগ জানাতে পারবে এই ভোট পরবর্তী সংস্থাকে যারা ক্ষতিগ্রস্ত তার ভিত্তিতে, এবং সেই অভিযোগ খতিয়ে দেখে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এবং পাশাপাশি রাজ্যকে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল, সেই মোতাবেক রাজ্য সরকার সেই রিপোর্ট জমা দিল। রিপোর্ট জমা করলে বিচারপতি হরিশ ওই বিচারপতি ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। 6 জুন থেকে 12 জুন পর্যন্ত এখনো পর্যন্ত 560 অভিযোগ জমা পড়েছে। এবার অভিযোগের মধ্যে থেকে 107 এফআইআর দায়ের। পরবর্তীতে এই বিষয়গুলো খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদালতের তরফে, এমনটাই নির্দেশ। 138টি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ভোট পরবর্তী হিংসার ছবি উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বন্ধ জঙ্গল, তাও বন্যপ্রাণী দর্শন হচ্ছে পর্যটকদের। ডুয়ার্সের হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি জাতীয় সড়কের ধারে হাতি ও একপাল বাইসন দেখতে পেয়ে খুশি পর্যটকরা। মাঝ রাস্তায় দাঁড় করিয়ে ছবি তুলছেন এবং সেই মুহূর্ত তারা সেলফি বন্দি করছেন। 16 জুন থেকে 15 সেপ্টেম্বর এই 3 মাস জঙ্গলে প্রবেশ করতে পারবেন না পর্যটকরা। প্রতি বছর বর্ষার সময় এই 3 মাস জঙ্গল বন্ধ করে দেওয়া হয়। ডুয়ার্সের একাধিক এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেই বন্যপ্রাণীরা জঙ্গল থেকে মুভমেন্ট করে। এই সময়টা বন্যজন্তুদের প্রজননের সময়। তাদের জীবনযাত্রায় যাতে ব্যাঘাত না ঘটে তাই এই সময় সাধারণের জঙ্গলে প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকে। বিজ্ঞপ্তি দিয়ে জঙ্গল বন্ধ থাকার বিষয়টি জানানো হয়েছে, কিন্তু তাও হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি জাতীয় সড়কের ধারে বন্যপ্রাণী দর্শন হচ্ছে পর্যটকদের।
হাতি ও একপাল বাইসন দেখতে পেয়ে খুশি পথ চলতিরা। অনেকেই গাড়ি দাঁড় করিয়ে ব্যস্ত ছবি তুলতে। এই জায়গাটা এত বড় একটা হাতি দেখলাম, দিয়ে দাঁড়ালাম গাড়ি থামিয়ে, দাদারা বললো যে দাঁড়িয়ে ভিডিও একটু স্টেটমেন্ট নেবে। তো হাতিটা মানে যা এনজয় করলাম, মানে দারুণই, ওখানে পাতা খাচ্ছে, এখনই হয়তো রাস্তা পার হবে, তো সেই জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। এটা মানে অসাধারণ একটা মানে ভিডিও দেখলাম, অসাধারণ একটা দৃশ্য দেখলাম। বছরের বাকিটার সময় হাজার হাজার পর্যটক জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পাশাপাশি পশু প্রাণী দেখতে জঙ্গল সাফারি করে থাকেন। ভিড় উপচে পড়ে হোমস্টে, হোটেল এবং রিসর্টগুলিতে। ডুয়ার্সের মূল আকর্ষণই হলো এই জঙ্গল সাফারি। তবে আপাতত 3 মাস এই পরিষেবা থেকে বিরত থাকতে হবে পর্যটকদের। তবে জঙ্গলে প্রবেশ নিষেধ হওয়ার কারণে পর্যটকদের সংখ্যা অনেকটাই কমে যাবে এই 3 মাসে। সেই কারণে ক্ষতির মুখে পড়তে হতে পারে পর্যটন ব্যবসায়ীদের বলেই মনে করা হচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে আবার পুরোদমে পর্যটকরা আসলে লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। আলিপুরদুয়ার থেকে অজয় শাহের রিপোর্ট, কলকাতা টিভি। আরো 12 এখন পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।